কতগুলা রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে, ঠিক আছে? তো একটা ছিল হচ্ছে আমাদের ভিসিআরএস, দেন আমরা শিখলাম ভিএআরএস, তারপরে আরো ছিল কি বলতো, আর ছিল হচ্ছে থার্মোইলেকট্রিক, আর স্যার ভর্টেক্স টিউব। থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন আর হচ্ছে ভর্টেক্স টিউব রেফ্রিজারেশন, ঠিক আছে? এরপরে স্যার আছে আচ্ছা, এইগুলা দিয়ে মোটামুটি হচ্ছে তোমার করা যায় ভালোই। এরপরে আরেকটা হচ্ছে ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম। হ্যাঁ, এটা অবশ্য আগেই বলেছে। এই ক্ষেত্রে আমরা কি ইয়েস। করি, আমাদের হচ্ছে ওই যে কতগুলা ওয়ার্কিং, আমাদের রেফ্রিজারেন্ট ফিট অনেকগুলা থাকে, ঠিক আছে? আর আমরা কি করি, একটার স্যার উপর আরেকটা বসে তখন টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার অ্যাচিভ করতে পারি মোটামুটি, ঠিক আছে? মনে জি আছে স্যার, যে মনে আছে স্যার। টিএস ডায়াগ্রাম ছিল, জি স্যার, মনে আছে। একটার এরকম ছিল, জি স্যার। আরেকটা এরকম ফ্লুইড ছিল। তো দেখা যায় একটা সাইকেল এভাবে চলতেছে, হ্যাঁ, একটা সাইকেল এভাবে চলতেছে, আর আরেকটা এই সাইকেলের হিটটা এই সাইকেলে যাচ্ছে, ঠিক আছে? দেন আর কি এভাবে আর কি আমরা করতেছি কি, এই যে লো টেম্পারেচারে আমি হিটটা নিতেছি, সরি ডিরেকশনটা ভুল দিয়েছি, এই যে লো ডিরেকশনের টেম্পারেচারটা নিয়ে হাই টেম্পারেচারে আমি হিটটা ফেলে দিতেছি। সো এটাতে যেটা হয়, আমার যে টেম্পারেচার আগে হয়তো বা আমি এটা অ্যাচিভ করতে পারতাম, তাই না? এটা থেকে এটা আপার, এটা হচ্ছে আপার টেম্পারেচার, আর এটা হচ্ছে, আর এই যে এই টেম্পারেচারটা আমি অ্যাচিভ করতে পারতাম, কিন্তু এই আরেকটা রেফ্রিজারেন্ট ইউজ করার জন্য আমরা কি হচ্ছে, আমাদের টেম্পারেচারটা এখানে চলে আসতেছে, রাইট? সো জি এখন স্যার। আমরা এটা অ্যাচিভ করতে পারবো, সো এটা লোয়ার টেম্পারেচার হচ্ছে। তো এইটাকে আমরা কি বলি, যে এটাকে আমরা বলি ক্যাসকেড, যে ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম, ঠিক আছে? যেটা একটার উপর একটা, আরো আরেকটা দিলে ভাবে দেওয়া যায় অনেকগুলা, তো এটাকে আমরা বলি ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম। এটা তো সুবিধা হচ্ছে আমরা অনেক লোয়ার টেম্পারেচার অ্যাচিভ করতে পারি। ভিসিআরএস, ভিএআরএস এগুলাতে ধরো যেই ধরনের ওয়ার্কিং ফ্লুইড ইউজ করা হয়, সেটা দিয়ে হয়তো বা আমরা এত লো টেম্পারেচার আমরা অ্যাচিভ করতে পারবো না সিঙ্গেল হ্যান্ডেডলি, ঠিক আছে? দেখা যাচ্ছে আমার আরো অনেকগুলো রেফ্রিজারেটর ইউজ করতে হবে যদি আমি চাই, সেটা তো ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেমে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এটা আর কি সবগুলোরই একটা মিক্সচার বলতে পারো। আর থার্মোইলেকট্রিকটা হচ্ছে কি, পেল্টিয়ার ইফেক্টটাকে কাজে লাগিয়ে, তো আমরা দেখি যে কি ডায়োডের বা দুইটা মেটাল যখন থাকে, দুইটা ডিফারেন্ট কন্ডাক্টিং মেটাল, ডিফারেন্ট, মানে আমি জাস্ট আইডিয়াটা বলে রাখি, একটু রেজোনেট করবে তোমাদের মাথায়। ডিফারেন্ট কন্ডাক্টিং মেটাল যখন থাকবে তখন কি হবে, ওদের যে জাংশনটা থাকে, একটা থাকে হট জাংশন আর আরেকটা হবে কোল্ড জাংশন, ঠিক আছে? তাহলে হট জাংশনটা যদি আমি সিস্টেমে রাখি, তাহলে দেখা যাচ্ছে সেখানে হট হবে, আর আরেকটা জায়গায় যদি কোল্ড রাখি তাহলে সেই জায়গাটা ঠান্ডা হবে। সো এইটা কাজে লাগায় আমরা থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেমটা কাজে লাগাচ্ছি। আচ্ছা, ভর্টেক্স টিউবটাতে আমরা কি করতেছি, ভর্টেক্স টিউবটাতে আমরা হচ্ছে আমাদের যে এয়ারের ডেনসিটি, উইচ ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, রাইট? টেম্পারেচার হাই হলে বা লো হলে ওই অনুযায়ী আমাদের ডেনসিটিটা চেঞ্জ হবে এবং ভ্যারি করবে। তো আচ্ছা, তো আমরা যদি এখন ভর্টেক্স টিউবে কোনো কিছু ভাবে ঘুরতে থেকে থেকে যাই, দ্যাট মিনস আমাদের যে লো ডেনসিটির এয়ার আছে সেটা থাকবে মাঝে, আর হাই ডেনসিটির এয়ারটা যাবে বাইরে। তো এইভাবে আর কি কি হয়, আমাদের হট এয়ার আর কোল্ড এয়ার দুইটা সেপারেট হয়ে যায়, তাই না? আমাদের অ্যানিমেশন ভিডিও দেখেছিলাম লাস্ট দিন। তো এই কয়েকটা ওয়েতে আমরা মোটামুটি আমাদের রেফ্রিজারেশন সিস্টেমটা কাজে লাগাতে পারি, ওকে? এছাড়া আরেকটা রেফ্রিজারেশন সিস্টেম, এটা অ্যাকচুয়ালি রেফ্রিজারেশন সিস্টেম বলবো না, এটাকে একটা আলাদা নাম বলা হয়। তো এ পর্যন্ত যা যা দেখছি, হ্যাঁ, ক্যাসকেড সিস্টেমে হয়তো বা আমরা মাইনাস, তোমার কত, মাইনাস মাইনাস 150 রেঞ্জে যেতে পারবো, হ্যাঁ, মাইনাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এই রেঞ্জে আমরা যেতে পারবো, কিন্তু উই ওয়ান্ট টু গো ফার্দার ডাউন, লাইক আমরা অ্যাবসোলিউট জিরোর কাছাকাছি যেতে চাই। লাইক এটা তো হিউম্যান ইন্টেন্সিটি, রাইট? যে
আচ্ছা 150 যেতে পারি, -273 তে গেলে কি সমস্যা হয়, বা হোয়াট উই ক্যান ডু টু গো দেয়ার, ঠিক আছে? সো -273 আমরা কিভাবে অ্যাচিভ করব, ঠিক আছে? এটা 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 হিউম্যান কিউরিওসিটির নেচারটাই কিন্তু এমন, তাই না? যে আমরা যা এক্সপ্লোর করতে চাই যে হ্যাঁ এভাবে গেলে কি হয়। সো এইটা আমরা কিভাবে অ্যাচিভ করব? তো এইটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা ডিফারেন্ট রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করতে হয়, সেটাকে আমরা বলি ক্রায়োজেনিক্স। ক্রায়োজেনিক্স রেফ্রিজারেশন সিস্টেম, ঠিক আছে? আচ্ছা ক্রায়োজেনিক্সটা কি? ক্রায়োজেনিক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোজ টু তোমার হচ্ছে ক্লোজ টু অ্যাবসোলুট জিরো। যেটা অ্যাবসোলুট জিরো মানে কি বলো, 0 কেলভিন না? বা জি আমরা কি স্যার। বলবো, আর -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইটা কি আমাদের হচ্ছে ক্লোজ টু অ্যাবসোলুট 0 কেলভিন আর -273.16, মানে কাছাকাছি যদি আমরা চিন্তা করি, অথবা আমরা চিন্তা করতে পারি -250 বা -260, এগুলো তো কাছাকাছি অ্যাবসোলুট জিরো। সো এই টেম্পারেচারগুলো আমরা যখন ইউজ করতেছি সেইটাকে আমরা বলতেছি ক্রায়োজেনিক্স রেফ্রিজারেশন, ঠিক আছে? and the question is যে আমরা নর্মাল যেই রেফ্রিজারেন্ট ফ্লুইডগুলো ইউজ করেছি বা ওয়ার্কিং ফ্লুইডগুলো ইউজ করেছি, আমাদের ভিসিআরএস সিস্টেম বা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম অথবা ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, এইটাতে আমাদের কিন্তু সেম ফ্লুইড আমরা ইউজ করব না, রাইট? কারণ ওইগুলো করে তো আমরা -250 ডিগ্রি বা 260 ডিগ্রিতে যেতে পারবো না, ইভেন ক্যাসকেড রেফ্রিজারেশন আমরা পারবো না, যতই আমরা স্টেজিং করি না কেন। আর তাছাড়া স্টেজিং করলে তো খরচ হবে, রাইট? আমার কয়েকটা ওয়ার্কিং ফ্লুইড লাগতেছে, এটার জন্য কষ্ট হবে, সেটা ফিজিবলও না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের ওয়ার্কিং ফ্লুইডের প্রপার্টিগুলো কেমন হতে পারে, না আইডিয়া আছে? স্যার এইগুলা কি স্যার বলো। কঠিন কঠিন নাকি মানে কঠিন না, -250 ডিগ্রিতে কিন্তু পানি লিকুইড থাকতে পারে। হিলিয়াম যেমন, আমি তোমাকে বলি -268 ডিগ্রি সেন্টিগ্রেড, এর উপরে থাকলে কি হবে, ও ও গ্যাস থাকবে, বুঝতেছো? জি স্যার। একটা জিনিস থাকবে কি, গ্যাস, নট লিকুইড। ওকে, -260 ডিগ্রি, বুঝতেছো? -260 ডিগ্রিতে হিলিয়াম কি, গ্যাস। -268-এ ও পানি, লিকুইড, বুঝতেছো? মানে হ্যাঁ প্রত্যেকটা ম্যাটার কিন্তু কি তিনটা ফেজ আছে, একটা সলিড, লিকুইড আর কি জি স্যার। গ্যাস। হ্যাঁ এইটা সলিড, লিকুইড আর ভেপার। তো হিলিয়াম অলওয়েজ ভেপারেই ছিল। আমরা সামহাউ 268, -268 অনেক লো টেম্পারেচার, অনেক জি লো স্যার। টেম্পারেচার। ওই টেম্পারেচার আসার পরে আমাদের হিলিয়ামটা কি হয়, লিকুইড হিলিয়াম হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তোমরা নেটে সার্চ দিলে পাবা লিকুইড হিলিয়াম লিখে, ওদের অনেকগুলো প্রপার্টি থাকে, ডিফারেন্ট ডিস্ট্রিক্ট কিছু প্রপার্টি থাকে ক্রায়োজেনিক যে হিলিয়ামের। যে এদের মধ্যে আছে একটা হচ্ছে সুপার ফ্লুইডিটি, তারপরে আছে কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যায়। হ্যাঁ, 0 ডিগ্রিতে হচ্ছে কন্ডাক্টিভটা কমে বেড়ে যায়, কারণ মলিকিউলগুলো খুব কাছাকাছি থাকে, তো একটা ভাইব্রেট করলে আরেকটা সহজে ভাইব্রেট হয়, ঠিক আছে? তো এই জন্য কন্ডাকশনের পরিমাণটা বেড়ে যায়, হিট কন্ডাকশন বলো ইলেকট্রিক কন্ডাক্ট্যান্স বলো, দুইটাই বেড়ে যায়। তো এগুলা কিন্তু তোমাদের রিসার্চ টপিক হতে পারে ইন ফিউচার, যে তোমরা ধরো কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছো বা সোল্ডার আয়রন নিয়ে কাজ করতেছো, সোল্ডার ম্যাটেরিয়াল হতে পারে, বা ইলেকট্রনিক প্যাকেজিং যেটা থাকে আমাদের, আমরা স্ট্রেস স্ট্রেন এসব দেখি ইলেকট্রিক্যাল সাইড থেকে। নর্মালি কি দেখা হয় যে এইটার হচ্ছে ডোপিংটা কোন অ্যামাউন্টে দিলে আমাদের কন্ডাক্টিভিটিটা ভালো হবে, বুঝতে পারলা? জি তো স্যার। এই জিনিসগুলা কিন্তু ইন্টার রিলেটেড, বুঝতেছো? মানে এই রেফ্রিজারেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই জিনিসগুলো আর কি খুব কেয়ারফুলি ধরো। একটা রিসার্চ টিমে কিন্তু যখন এই কাজগুলা করে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল দুই ইঞ্জিনিয়ার বা রিসার্চাররা সবাই একসাথে বসে কিন্তু আইডিয়া নিয়ে পিচ করে দেন এগুলা নিয়ে আগায়। কারণ তুমি দেখা যাচ্ছে ডোপিং করতেছো, হ্যাঁ, -100 ডিগ্রিতে, কিন্তু অ্যাকচুয়ালি এর চেয়ে বেশিতে করলেই অনেক ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। হ্যাঁ, সেটার সাথে রিলেটেড কি তোমার হচ্ছে দেখা যাচ্ছে মেকানিক্যাল স্ট্রেন কেমন হচ্ছে, ভাইব্রেশন গুলো কেমন হচ্ছে, এই জিনিসগুলোও জানা। তো এই জন্য কিন্তু একটা ভালো রিসার্চ কিন্তু ইন্টারডিসিপ্লিনারি হয় নরমালি, বুঝতে পারলা? খালি একা একা ধরো রিসার্চ করে হয় না। তো এইটা থেকে আমাদের কিন্তু একটা জিনিস আমাদের যে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অলওয়েজ কি, এই কোঅপারেশনটা থাকতে হবে সবার মধ্যে, বুঝতে
বুঝতে পারলাম? এইটা স্যার মাস্ট। এইটা যদি না থাকে তুমি যত বড়ই জিনিয়াস হও না কেন তুমি কিছুই করতে পারবা না, সত্যি কথা বলতে গেলে। ওকে, বিকজ তুমি দেখো পুরো ওয়ার্ল্ডে যারা লিড করতেছে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, ধরো লাইক ফর এক্সাম্পল জাপান আর ইউএসএ, তারা কি করতেছে? তাদের মধ্যে কিন্তু কোঅপারেশন জিনিসটা বেশি। আর জি স্যার। আর তোমাদের মধ্যে আমরা ছোট থেকে কিন্তু কিভাবে বড় হয়েছি, যে আমরা বড় হয়েছি যে এটা একটু বলি সাইকোলজিক্যাল কথাবার্তা, তাও যে এটা তোমাদের ফিউচারে লাগবে ভালো কাজে, কারণ বড় হচ্ছে তো। যে জিনিসটা আমরা শিখেছি সেটা কি, তোমার হচ্ছে সিঙ্গেল হ্যান্ডেডলি ভালো করা, তাই না? জি স্যার। এটাই জি শিখেছি যে স্যার হ্যাঁ রেজাল্ট আমার ভালো করতে হবে, হ্যাঁ ও ও খারাপ করলে করুক গা, আমার কিছু না, রাইট? এই ধরনের জি স্যার। মেন্টালিটি এখন আর আনা যাবে না, আমাদের উই হ্যাভ টু গ্রো। তোমার গ্রোথের জন্য ধরো তোমাদের হাত ধরে হয়তো বা হ্যাঁ নেক্সট ধরো টেক বা সিলিকন ইন্ডাস্ট্রি তোমরা ধরো ক্রিয়েট করলা, তো এটার জন্য তো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সবাইকে একসাথে কাজ করতে হবে, ঠিক আছে? এখন কেউ যদি মনে করে আমি তো না আমি তো ওর সাথে কাজ করব না, বা আমি তো এটা নিয়ে আমি আগাবো না, বা আমি এটা নিয়ে তো চিন্তা করতেছি না, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি, মানে এই জিনিসগুলো আর কি ড্রব্যাক হিউম্যান মাইন্ডের, তো এইগুলো আসলে করলে মানে খুব বেশি আগানো যায় না। আর বিশেষ করে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে গেলে এগুলো আর কি, এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলেই কাজ করতে হবে, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের এই যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ক্রায়োজেনিক যে ফ্লুইড গুলো আছে, হ্যাঁ, তো ফ্লুইড গুলার কিছু প্রপার্টি থাকে, যেমন ওই যে একটা প্রপার্টি আমি বললাম যে সুপার ফ্লুইডিটি, ঠিক আছে? তো এইটা যে কেন হয়, হ্যাঁ, এটা কিন্তু কেউ এখনো এক্সপ্লেন করতে পারে নাই। ওকে, আমরা কিন্তু এখনো জানি না, আমরা আসলে অনেক কম জানি, ঠিক আছে? একটা জিনিস কি, আমরা কিন্তু খুব কম জানি, এত বেশি কিছু জানিও না। বাট এই সুপার ফ্লুইড যে কেন হয় সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, সুপার ফ্লুইড বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? এটা যদি কোশ্চিন করো, সেটার অ্যান্সার হবে, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় তোমার, যখন একটা লিকুইডে একটা পোর্শনের হাইট এরকম, আমি যদি ছবি এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের একটা পাত্র, তো এর মধ্যে অলরেডি কি আছে, লিকুইড আছে, ঠিক আছে? লিকুইড হিলিয়াম আছে, ঠিক আছে? এখানে ধরো এটা ধরো -273 ডিগ্রিতে আছে, তার মানে কি এটা লিকুইড। ওকে, এখন ধরো তুমি একটা এরকম নিলা, টেস্ট টিউব নিয়ে এই পানির এখানেও হিলিয়াম আছে, কিন্তু এই হিলিয়ামটার হাইটটা একটু বাড়ায় দিলা, বুঝতে পারলা? হিলিয়াম যেটা করে সেটা হচ্ছে এইখান থেকে কেন যেন ও উঠে এসে এখানে চলে যায়, ঠিক আছে? বুঝতে পারলা? ও উঠে জি এসে স্যার। এখানে চলে যায়, অথবা অনেক ক্ষেত্রে করে কি এদিক থেকে বের হয়ে চলে আসে, পাত্র ছেদ করে বের হয়ে চলে আসে। হ্যাঁ, পাত্র কিন্তু এতক্ষণ ছিল, বাট কেন জানি এভাবে টাচ করার পরে ও হচ্ছে ফ্লুইড গুলা চলে আসে, এবং কি হয় আলটিমেটলি যেটা হয় ওদের দুইজনের লেভেল সেম হয়ে যায়। যখন এরকম লিকুইড ট্রান্সফার হয় এরপরে যেটা হয় ওদের দুইজনের লেভেল হয়ে যায় সেম, লাইক দিস। বুঝতে পারলা? মানে লেভেলটা ও বেড়ে যেয়ে মানে লেভেল আপ হয়ে যায়। এটা যে কেন হয়, এটার নাম দিয়েছে সুপার ফ্লুইডিটি, এই প্রপার্টিটা, বাট এটা কেন হয় এটা আসলে ওরকম কোনো ডিপ, হ্যাঁ, রিসার্চ হয়তো বা হচ্ছে, হয়তো বা আমি জানি না, কিন্তু যতদূর আমি জানি যে এটা নিয়ে আসলে খুব একটা কেউ বেশি জানে না। বুঝতে পারলাম? এটা নিয়ে একটা রিসার্চ হচ্ছে, চলবে এরকম। আচ্ছা, সুপার কন্ডাক্টিভিটিটা একটা বলেছি, যে যখন টেম্পারেচার কমে যায় কি হয়, এদের সুপার কন্ডাক্টিভিটিটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? আর আরেকটা প্রপার্টি হচ্ছে কি মেকানিক্যাল প্রপার্টি। আচ্ছা, মেকানিক্যাল প্রপার্টির মধ্যে তোমাদের তো এই নলেজ গুলো নাই, সেটা একটু তাহলে ডিসকাস করি, কারণ এটা আর কি তোমাদের দরকার হবে ইন ফিউচার, হওয়ার কথা আর কি। ধরো একটা মেম্বার আছে, হ্যাঁ, এটা রড হতে পারে বা কিছু একটা হতে পারে, তুমি যখন ওকে টানো, দুই পাশে এভাবে ফোর্স দাও না, ধরো জি স্যার টি ফোর্স দিলা, ও তো চুপচাপ বসে আছে, টানতেছো, তো জিনিসটা ইলংগেট হয়, রাইট? তো এইটা কখন ইলংগেট হবে না, বা হয় সবসময় ইলংগেট হয়, বাট একটা লিমিট পর্যন্ত ইলংগেট হয়, তাই না? তোমরা হচ্ছে ইন্টারে পড়েছো যে এটাকে কি বলে, স্ট্রেস আর স্ট্রেন ডায়াগ্রাম, রাইট? জি স্যার যে এমন থাকে,
তারপরে কি এমন হয় যে এমন হয়ে থেকে যায়, তাই না? একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এমন হয়। তো এই পয়েন্টটাকে কি বলে আমরা? এই পয়েন্টটাকে আমরা বলি ইয়েল্ড পয়েন্ট। যেখানে ইয়েল্ডিং হয়, এরপরে কি ফেল করা শুরু করে ম্যাটেরিয়ালে, যে ফেল হচ্ছে, তাই না? আর এটাকে আমরা বলি ফ্র্যাকচার পয়েন্ট, এরপরে ফ্র্যাকচার হয়েছে, রাইট? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তো আর এই পয়েন্টটাকে আমরা কি বলি? আলটিমেট স্ট্রেংথ, ইউটিএস, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, ইউটিএস মিন্স হচ্ছে আলটিমেট টেনসাইল। এর চেয়ে বেশি স্ট্রেংথ সে দিতে পারবে না। ঠিক আছে, স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে? যে পরিমাণ স্ট্রেস আমি নিতে পারতেছি, যেমন এইটার জন্য স্ট্রেসের পরিমাণটা কত, এটা, সেই স্ট্রেসটা আমি নিতে পারতেছি, এইটাকে আমরা বলতেছি ইউটিএস বা আলটিমেট টেনসাইল স্ট্রেস। সিমিলারলি আমরা যদি এই মেম্বারটাকে আমরা যদি ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করে দিই, আমরা যদি এভাবে দেই লোডটা, আমরা যদি এভাবে এভাবে লোড দিই, তার মানে কি আমি এটাকে চাপাই দিতেছি, রাইট? প্রেসারাইজ করতেছি। তো এটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, বুঝছো? বা কম্প্রেশন। কোনো কিছুকে কম্প্রেস করতে যাচ্ছি না, আগেরটাতে কি করতেছিলাম? টানতেছিলাম, টি ফর টেনশন ফোর্স, টেনশন ফোর্স দিতেছি। আর নিচেরটাতে আমরা সি ফর কম্প্রেশন ফোর্স দিতেছি, সো দ্যাট এটা ছোট হয়ে যায়। তো এটার ক্ষেত্রেও কি হয়, তোমার একটা ম্যাটেরিয়াল কিন্তু তোমার দুইটা স্ট্রেন্থ থাকে, একটা থাকে টেনসাইল স্ট্রেন্থ আর একটা থাকে কম্প্রেসিভ স্ট্রেন্থ। ঠিক আছে, তো এখন ধরো চিন্তা করো যে এটা টেম্পারেচার গুলা, ধরো মলিকুল তো এরকম, রাইট? তো মলিকুল গুলা ঠান্ডা হয়ে গেলে কি হবে না, কাছাকাছি থেকে যাবে না অনেক? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে কি টেনসাইল স্ট্রেংথ কি হবে? বেড়ে যাবে। এটা কমন সেন্স, রাইট? জি স্যার। টেম্পারেচার ড্রপের সাথে সাথে টেনসাইল স্ট্রেংথ কি হবে? বাড়বে। ওকে, জি তো স্যার। এটাই আর কি মেকানিক্যাল প্রপার্টিগুলোর মধ্যে একটা আছে যে টেনসাইল স্ট্রেংথ জেনারেলি ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার। ওকে, আর ডাক্টিলিটি, ডাক্টিলিটি হচ্ছে কি পরিমাণ ইলংগেট হবে। তো ডাক্টিলিটি কমে যাবে যদি তুমি অনেক ঠান্ডা করো, জিনিসটা শক্ত হয়ে যাবে, এত সহজে কি হবে না, এত সহজে ভাঙবে না। ঠিক আছে, মানে জি এত স্যার, সহজে এত ভাঙবে না, তো লম্বা এত হতে সহজে চাইবে না। ছিঁড়বে না, আমরা আসলে ছিঁড়তেছি, রাইট? হ্যাঁ বলো। স্যার এত সহজে লম্বা হতে চাইবে না। হ্যাঁ, এত সহজে লম্বা হতে চাইবে না। আচ্ছা, এটাকে আমরা কি বলি জানো? ব্রিটেল ম্যাটেরিয়াল। বা আমরা বলি এটা এটা সহজে ছিঁড়বে না, তার মানে কি সহজে ভেঙে যাবে কিন্তু, রাইট? একটা জিনিস যখন অনেক তোমরা মুভিতে দেখছো কিনা, ধরো একটা গোলাপ বা এরকম কোনো কিছুকে অনেক ঠান্ডা করার পরে বাড়ি মারে এবং ওটা একদম চুরচুর হয়ে যায়, রাইট? দেখছো জি এরকম স্যার। কিছু? আচ্ছা, এই জিনিসটাই কিন্তু আমি যেটা দিয়ে করতে পারবো, একটা গোলাপের পাপড়িরও কিন্তু একটা টেনসাইল স্ট্রেংথ আছে, টানলে ছিঁড়ে যায়। কিন্তু তুমি যদি ওটাকে অনেক ঠান্ডা করে ফেলো, মলিকুলগুলো খুব কাছাকাছি চলে আসে, এরপরে যখন তুমি সেটাকে বাড়ি দাও, সেটা কিন্তু আর ছিঁড়ে না, সেটা তখন ভেঙে যায়। বুঝতে পারলা? তো এইটাকে আমরা বলি ব্রিটেলনেস। হ্যাঁ, এটার একটা নাম আছে, এর একটু ম্যাটেরিয়াল প্রপার্টির আর কি, বাট তাও বলি কারণ খুব এটা কমন সেন্সিক্যাল আর কি, যে এটাকে আমরা বলি ডিবিবিটি অর ডাকটাইল টু ব্রিটেল ট্রানজিশন টেম্পারেচার। ঠিক আছে, তো এটা ভুল লিখেছি, ডিবিটিটি। ঠিক আছে, ডাকটাইল টু ব্রিটেল ট্রানজিশন টেম্পারেচার। এটা বুঝাচ্ছে কি, দেখো ডাকটাইল মানে কি, যখন তুমি টানতেছো ছিঁড়ে যাচ্ছে, রাইট? গোলাপের পাপড়ি জি স্যার। একটু ধরে টান দিলা, ছিঁড়ে গেল, দ্যাটস ইট, ডাকটাইল। কিন্তু যখন তুমি অনেক ঠান্ডা করলা, ফ্রিজে রেখে দিলা, এরপরে শক্ত হয়ে গেল, বা লিকুইড নাইট্রোজেনে ঢুকাই দিলা, একদম করকরা একদম একদম খুব ব্রিটেল হয়ে গেল, এরপর বাড়ি মারলে ভেঙে যাবে, গ্লাসের মতো ভেঙে যাবে, সেটাকে আমরা কি বলবো? ব্রিটেলনেস। ঠিক আছে, যে এটা এটা বলবো আমরা যে ব্রিটেলনেস অফ দ্য ম্যাটেরিয়াল। ডাক্টিলিটি হচ্ছে তুমি টানতেছো লম্বা হচ্ছে, সেটা হচ্ছে ডাক্টিলিটি। আর ব্রিটেলনেস হচ্ছে তুমি একটু বাড়ি দিলা, সেটা ভেঙে গেল। ঠিক আছে, সেটাকে আমরা বলি ব্রিটেলনেস। তো এটাকে বলে ডাকটাইল টু ব্রিটেল ট্রানজিশন টেম্পারেচার। এটা না একটা মজার আছে, ইনফরমেশন আছে, সেটা হচ্ছে তোমাদের টাইটানিক আছে না, টাইটানিক মুভি যেটা ছিল, বা টাইটানিক জি স্যার। জাহাজ যেটা ছিল, টাইটানিক জাহাজ কিন্তু এই ডিবিবিটির জন্যই ফেল করে। ওখানে যা বরফ ছিল, হ্যাঁ, টাইটানিক কিসের বানানো ছিল বলে? মেটালের, রাইট? জি স্যার। তো জি স্যার। মেটালের তো ডাক্টিলিটি থাকে, বাড়ি দিলে সহজে একদম গ্লাসের মতো তো ভেঙে যাবে না, রাইট?
কিন্তু টাইটানিকের জাহাজটা কিন্তু অ্যাকচুয়ালি বরফের ইসের ওখানে ছিল, ঠিক আছে, একটা বরফের আইসবার্গের সাথে ধাক্কা খায়। তো আইসবার্গের আশেপাশে টেম্পারেচার কত থাকবে বলো তো? এই 0 ডিগ্রির কাছে 2-3 ডিগ্রি বা আরো -4-5 ডিগ্রি হতে পারে, রাইট? ধরো এরকম ছিল। তো -5 ডিগ্রিতে জিনিসটা কি অনেক শক্ত, মানে টেনসাইল থাকবে না, ডাক্টিলিটি থাকবে না, রাইট? একটু বাড়ি খেলেই কি হবে, শ্যাটার করবে বা ভেঙে যাবে, বুঝতে পারলা? তো এই জন্য কিন্তু তোমার ফেলিয়ারটা হয়েছিল এইভাবে, ম্যাটেরিয়ালটা এই ডাকটাইল টু ব্রিটেল ট্রানজিশন টেম্পারেচারের জন্য ফেল করছিল, বুঝতে পারলা? তো এই সেম জিনিসটা কিন্তু ট্রু ফর ইওর ইলেকট্রনিক প্যাকেজিং। আমরা যখন তোমাদের সোলার ম্যাটেরিয়াল বানাও, সেটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় বা খুব বেশি গরম থাকে, গরম থাকলে তো ভালো, ডাক্টিলিটি বেশি থাকবে। আবার ঠান্ডা থাকলে কি ভালো, যে তোমাদের ওই যে কন্ডাক্টিভিটি ভালো হবে, তাই না? ইলেকট্রিক কন্ডাক্টিভিটি খুব ভালো হবে, এটা ভালো। কিন্তু ওই যে বেশি ঠান্ডা হয়ে গেলে কি হবে বলো তো? বেশি ঠান্ডা হয়ে গেলে যে ব্রিটেল হয়ে যাবে, একটু আঘাত পেলে বা কিছু হলেই কি হবে, তখন ভেঙে যেতে পারে। মানে একটা মেটাল জয়েন্ট, তুমি ধরো একটা সোল্ডার জয়েন্ট দিলা, সেটা যদি ভেঙে যায় তাহলে কি হবে, ফেল করবে না জিনিসটা? জি স্যার, আর কন্ট্যাক্ট হবে না। হ্যাঁ, এখন চিন্তা করো, ওই যে তোমাদেরকে রিসার্চের আইডিয়াটা দেয়, এখন চিন্তা করো তুমি একটা স্যাটেলাইট বাইরে পাঠাবা, ধরো নাসা পাঠাচ্ছে, তোমাকে দিয়ে ডিজাইন করাবে। সেই ক্ষেত্রে নাসার যে তোমার স্যাটেলাইটটা বাইরে যাবে, সেটা কি ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার ভ্যারিয়েশন পাবে, রাইট? জি স্যার। কেমন টেম্পারেচার, ধরো স্পেসে টেম্পারেচার কত, 0 ডিগ্রি বা একদম অ্যাবসলিউট জিরো বা অনেক কম, রাইট? তাহলে অনেক কম হলে কি হবে বলো তো? তুমি ধরো শোল্ডার জয়েন্ট দিলা, যেতে যেতে স্যাটেলাইট বললা শেষ, আমি ভেঙে গেছে, তখন বলবে কি, ও আচ্ছা ভেঙে গেছে, তাহলে তো শেষ, এত কোটি কোটি টাকা সব নষ্ট, ঠিক আছে? আইডিয়াটা বুঝছো? তাহলে আমরা যে চিন্তা করি যে স্যাটেলাইট পাঠালাম বানাই দিলাম, এমন না, কিন্তু আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে কোন টেম্পারেচার রেঞ্জে কাজ করবে, আমাদের সেটা নিতে পারবে কিনা, ফেইলিয়ারটা কিভাবে হতে পারে, ঠিক আছে, কিভাবে ফেল করতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, সেফ তো অনেকভাবে হতে পারে, কিন্তু ফেল যেভাবে যেভাবে হতে পারে সেটা তোমার এনশিওর করতে হবে যে সেইটা যাতে না হয়, ওকে? জি স্যার। তো এটাই আর কি। তো ওই যে এখান থেকে তোমার একটু ম্যাটেরিয়াল নিয়ে একটু কথা বললাম, তো এরকম আর কি, ঠিক আছে? তো আমাদেরও যে ক্রায়োজেনিক যে ফ্লুইড গুলো আছে, সেগুলোরও কি ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো এরকম, বুঝতে পারলা? যে কন্ডাক্টিভিটি ভালো হবে, কারণ অবভিয়াসলি টেম্পারেচার কম হলে কন্ডাক্টিভিটিটা বেশি হবে। আবার যে মেকানিক্যাল যে প্রপার্টি গুলো, সেগুলো ওরকম বেশি হবে, ডাক্টিলিটিটা কমে যাবে ঠান্ডা হলে, আর টেনসাইল স্ট্রেংথ বেড়ে যাবে, টানলেও সহজে ইলংগেট হবে না। জি স্যার। আচ্ছা, ওকে, এটাই আর কি। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস আছে আমাদের, খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, হ্যাঁ। মানে এগুলো আজকে মানে আমাদের থার্মোডাইনামিক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইন্টারেস্টিং। তোমাদের কাছে অবশ্যই একটু বোরিং লাগতে পারে, কারণ এগুলো অনেক অনেক আর কি একটু এক্সাজারেটেড। আচ্ছা, দেখি। ওকে, এখানে আর কি এরপরে হচ্ছে তোমার এয়ার লিকুইফিকেশনের, মানে অ্যাকচুয়ালি আমাদের ক্রায়োজেনিকটা ইউজ হয় কোথায় বলো তো? ক্রায়োজেনিকটা ইউজ হচ্ছে কিন্তু আমাদের এয়ার লিকুইফ্যাকশন মেইনলি, ঠিক আছে? যে আমরা এয়ার থেকে, ধরো এখন যেমন ইন্ডিয়াতে চিন্তা করো, ইন্ডিয়াতে হচ্ছে আমাদের কি অক্সিজেনের চাহিদা অনেক বেশি, রাইট? সিলিন্ডার নাই, ওদের গ্যাস নাই, লিকুইড অক্সিজেন দরকার ওদের। এই যে এয়ার লিকুইফ্যাকশনটা হচ্ছে, সেটাই আমরা মিন করতেছি, যে আমরা এয়ার থেকে লিকুইড নাইট্রোজেন বা আমাদের যে যে এলিমেন্টের লিকুইড দরকার, সেটা আমরা এক্সট্রাক্ট করে নেব, ঠিক আছে? সেটা কিভাবে করব, ঠিক আছে? এটার জন্য আমাদের একটা সাইকেল আছে, ওকে? তো কেমন সাইকেল আছে, যেমন আমরা যে সাইকেলটা যদি চিন্তা করি, একটা আছে যে লিন্ডে হ্যামসন প্রসেস অফ লিকুইফাইং এয়ার। আমরা যে সিম্পল একটা ইটা দেখি,
নরমালি নাইট্রোজেনটা বেশি ইউজ হয় লিকুইফ্যাকশনে, হ্যাঁ, আর অক্সিজেনটার জন্য আলাদাভাবে প্ল্যান বানাতে হয়। তো ফার্স্টে দেখি, তো একটা থাকে তোমার হচ্ছে এরকম কম্প্রেসর, ঠিক আছে, কম্প্রেসর এটা। আচ্ছা, এয়ার ঢুকে, হ্যাঁ, এটা হচ্ছে এয়ার ইনটেক। আচ্ছা, এয়ার ইনটেক হওয়ার পর এয়ারটাকে আমি কম্প্রেস করলাম, রাইট? কম্প্রেস করার পর কি হবে, এয়ারের প্রেশার অনেক কি হবে বলো তো, বেড়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এয়ার থেকে যখন তুমি কিছু বলছো ঠান্ডা, গ্যাসকে কোনো ঠান্ডা করার কিন্তু সহজ উপায় কি বলো তো, প্রেশারটা বাড়ায় দিয়ে এরপরে টেম্পারেচার কমানো, জানো তো নাকি? প্রেশারটা বাড়ায় দিয়ে টেম্পারেচার কমালে কি হয় বলো তো, সহজে ঠান্ডা হয় না? জি স্যার। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যখন প্রেশার বাড়ায় দাও তখন কি হয়, গ্যাসের মলিকিউলগুলো খুব কাছাকাছি চলে আসে, এরপরে টেম্পারেচার কমায় দিলে তখন সহজে আর কি ঠান্ডা হয়। আইডিয়াটা বুঝতে পারলা? জি মলিকুলার স্যার। লেভেল থেকে চিন্তা বুঝতেছো যে তুমি যখন জি স্যার, ঠান্ডা বুঝতে করবা পারছি। তখন আর কি এমন হবে। আচ্ছা, এরপরে আছে কি আমাদের একটা হিট এক্সচেঞ্জার আছে। এখন এটা একটা হিট এক্সচেঞ্জার, এটা একটা কয়েলের মতো আর কি। আচ্ছা, হিট এক্সচেঞ্জারের কাজ হচ্ছে কিছুই না, কম্প্রেস করার পর যে টেম্পারেচারটা থাকে, হ্যাঁ, কম্প্রেস করার পর তো আমি ঠান্ডা করবো, রাইট? তো এই ঠান্ডাটা মানে স্যার। ও তো গরম অবস্থায় আছে, তো ওই হিটটা কাকে দিবে? একে দিবে, ঠিক আছে? কারণ আমরা কোনো হিট তো নষ্ট করব না, ঠিক আছে? কোনো হিট নষ্ট না করে আমরা আগাতে থাকি। এরপরে কি করব, এরপরে আমরা মনে আছে কম্প্রেস করার পরে কি করছিলাম, আমরা এক্সপ্যান্ড করছিলাম, তাই না জিনিসটাকে? জি স্যার। এক্সপ্যান্ড করে সাইকেলটা কমপ্লিট করতেছিলাম। তাহলে এক্সপ্যান্ড করলে কি হবে, আমাদের এখানে একটা এক্সপ্যানশন ভালভ থাকবে, ঠিক আছে? এক্সপ্যানশন ভালভ থাকার পরে জিনিসটাকে আমরা একটা ইসে নিয়ে যাব, ওকে ওকে এক্সপ্যানশন হওয়ার পরে এরপরে এখানে আসতেছে কি আমাদের লিকুইড এয়ার, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা হয়ে লিকুইড এয়ার নিচে পড়তেছে, ঠিক আছে? আর বাকি বাকি কিছু গ্যাস থাকবে, যে বান্দা থাকবে, যারা কখনোই কি হবে না, লিকুইড হবে না, ওদেরকে কি করব আমরা, আবার পাঠাবো। কোথায় পাঠাবো? এখানে পাঠাই দেব, ঠিক আছে? তাহলে এইখানে এইখানে যারা ঠান্ডা হলো, যে লিকুইড এয়ার গুলা, তাদেরকে কি করব, আবার আরেকটা রিজার্ভয়ারে আমরা নিয়ে নিব, ঠিক আছে? আর একটা রিজার্ভয়ার আছে, একটা ভালভের মাধ্যমে এইভাবে নিয়ে নিব। তারপরে এখান থেকে আমরা কালেক্ট করে সেটা আমরা ধরো ইন্ডিয়ার কাছে যাই বেচবো। বুঝতে পারলা? ধরো বললাম আর কি কথার কথা, যে আমরা ধরো এই জিনিসটাই করলাম, ঠিক আছে? তাহলে প্রসেসটা কিন্তু সিম্পল, কিন্তু চিন্তা করো আমরা যদি একটা এয়ারকে ঠান্ডা করা এত কিন্তু সহজ না, তাই না? এয়ার জি ঠান্ডা স্যার। করার জন্য কত টেম্পারেচার লাগতেছে আমাদের, এটাতে কম্প্রেসর ইউজ করতে হচ্ছে, হ্যাঁ। তার মানে আমার এয়ারকে ঠান্ডা করার জন্য, আমাদের করার জন্য আমাদের যে ওয়ার্কিং ফ্লুইড গুলো ইউজ করতে, সেগুলো কিন্তু খুব ভালো হতে হবে। বুঝতে পারলাম? তো এটা যদি অনেক হাই প্রেসারে, ধরো কম্প্রেসরের মাধ্যমে অনেক হাই প্রেসারে যে তুমি যদি এটাকে করতে পারো, কি বলি আমি, হাই প্রেসারে যে এটাকে যদি তুমি এক্সপ্যান্ড করতে পারো, তখন জিনিসটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারলা? তো এই, স্যার। হুম, বলো। স্যার, ওই স্যার, এক্সপেনশন ভালভের এই জায়গায় রাইট কাজটা কি স্যার? এক্সপ্যানশন ভালভের কাজ কি, রাইট? জি স্যার। এক্সপ্যানশন ভালভের কাজ হচ্ছে তুমি যখন একটা ওই যে ঠান্ডা করলা, হ্যাঁ, ঠান্ডা করার পর তোমার এক্সপ্যান্ড করে আবার ওই আগের ইসে নিয়ে আসতে হবে না, আগের প্রেসারে নিয়ে আসতে হবে না? তুমি তো হাই প্রেসারে মানে ছিলা। রেফ্রিজারেশন কয়টা সাইড থাকে, একটা থাকে হাই প্রেসার সাইড, একটা লো প্রেসার সাইড, রাইট? তো তোমার জি হাই স্যার। প্রেসারে ছিল, ওটাকে লো প্রেসারে আনতে হবে, এই জন্য একটা এক্সপ্যানশন ভালভ ইউজ করা হয়েছে, ঠিক আছে? ঠান্ডা তোমার তো হাই যে হিট ছাড়া পর তো ঠান্ডা হয়ে গেল, প্রায় লিকুইড হয়ে গেছে। লিকুইড হয়ে যাওয়ার পর এরপরে তুমি প্রেসারটা রিলিজ করে দিলা, আর প্রেসার রাখলা না, কারণ এখন তার প্রেসার রেখে লাভ নাই, কারণ ও তো লিকুইড হয়ে গেছে, রাইট? এরপরে তুমি প্রেসারটা তুমি সরাই ফেললা। বুঝতে পারলা? জি স্যার।
আচ্ছা, স্যার তো এই জায়গায় দুইটা ইউজ করা হয়েছে এই জন্য যে প্রেসারটা আরো কমানো হয়েছে। এই জায়গায় ২ টা ইউজ করানো হয়েছে প্রেসারটা না এই আচ্ছা এই এক্সপানশন ভালভটা কেন ইউজ করছে বলো তো? কারণ এইটার যে লিকুইড এটা হয়তোবা এটা ধরো 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ? বাইরে এটা হয়তোবা 1 অ্যাটমসফিয়ার না, এটা হয়তোবা 20 অ্যাটমসফিয়ার। বুঝতে পারলা? আর এখানকার প্রেসার হয়তোবা 200 অ্যাটমসফিয়ার। এই যে এই জায়গাটার প্রেসার। এখানকার প্রেসার হয়তোবা 200 অ্যাটমসফিয়ার। বুঝতে পারলা? তাহলে 20 থেকে 200 এ নিয়ে গেছি প্রেসারাইজ করে, তার মানে এই লিকুইডগুলো প্রেসারাইজড অবস্থায় আছে, রাইট? এই জন্য এখানে আরেকটা এক্সপানশন ভালভ ইউজ করেছে, সো দ্যাট আমার 20 অ্যাটমসফিয়ার থেকে 1 অ্যাটমসফিয়ারে আমার এক্সপ্যান্ড করে লিকুইড আমার যে এয়ার আছে সেটা আমি পাই। বুঝছো? জি স্যার সেটাই তো বললাম। জি স্যার ঠিক আছে। আচ্ছা, সেটাকে ডিপেন্ড করে, এটা যে 1 অ্যাটমসফিয়ারে হবে তা না, মানে আমি জাস্ট কথার কথা বললাম, ঠিক আছে? টেকনিক্যালি হয়তো 1 অ্যাটমসফিয়ারে রাখলে তো আর হবে না, আর একটু বেশি অ্যাটমসফিয়ারে রাখতে হবে, না হলে তো কি হবে, তোমার ওই যে লিকুইড আর কি, হ্যাঁ লিকুইড থেকে ভেপার ভেপার হওয়া শুরু হয়ে যাবে। স্যার এয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটাই বলতেছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটাই থাক। নেক্সট দিন আমরা হচ্ছে যে লিন্ডের এই ন্যাচারাল গ্যাস আর নাইট্রোজেন গ্যাসের অবশ্য দরকারও নাই এটা তোমাদের, থাক, এটা এই পর্যন্তই থাক। আসলে বেশি করলে আবার হয়ে যাবে, আর তোমাদের স্যার ক্লাসও নাই বেশি। জি স্যার আজকেই মনে হয় ঈদের আগে শেষ ক্লাস, আর এরপর আর ক্লাস হবে না। হ্যাঁ।